মাগরিবের নামাজ শেষ করে খাটে হেলান দিয়ে এক মনে তসবিহ ধরছে জুলেখা বেগম। মেয়েটা চলে যাওয়ার পর থেকে মনের ভিতর কেমন একটা অস্থিরতা কাজ করছে তার। বুকটা বিষণ্ণতায় ভারী হয়ে আসছে। মা আসবো? দরজার খিড়কি নেড়ে অনুমতির অপেক্ষায় দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সুফিয়া। জুলেখা বেগমের চোখ মেলে চাইলো একবার, তারপর মৃদু স্বরে ভিতরে আসতে বলে পা গুটিয়ে নিয়ে বসলো। সুফিয়া এগিয়ে গিয়ে শাশুড়ির সামনে দাঁড়াতেই জুলেখা বেগম তাকে বসতে বলল। সুফিয়া চুপ থাকতে দেখে জুলেখা বেগম তসবি গোনা বাদ দিয়ে বলল, কিছু বলবে বড় বউ? সুফিয়া স্নান মুখে কিছুক্ষণ আমতা আমতা করে নিয়ে বলল, মা, রেণুকা চলে যাওয়ার 3 দিন হয়ে গেল। রশিদকে বলে মেয়েটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন না। ওইটুকু একটা বাচ্চাকে নিয়ে কি করছে না করছে। রেণুকাকে নাকি ও বাড়ির লোকজনও থাকতে দেয়নি। পরে মোবারকের আর বন্ধু সাহায্যে তার ফুপুর সাথে নদীর পাড়ে একটা কুড়ে ঘরে আশ্রয় নিয়েছে। মা, রেণুকাকে আপনি ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আপনি তো ভালোই জানেন রেণুকা হারটা চুরি করেনি। জুলেখা বেগমের হাতের তসবিটা পাশের টেবিলের উপর রেখে কিছুটা ব্যগ্রচিত্তে সুফিয়ার দিকে তাকিয়ে রইল। তারপর শান্তস্বরে বলল, আমার মেয়ে যে হার চুরি করে নেয় সে কথা আমি আগে হতেই জানি বৌমা। সুফিয়ার চোখ দুটো বড় বড় করে জিজ্ঞাসা দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকিয়ে রইল। নিজের পেটে যাকে ধারণ করছি তাকে আমি চিনব না? আমার রেণুকা যাই হোক চোর হতে পারে না। রেণুকার ঘরের চেনটা যে ছোট বৌমা নিজেই রেখেছিল সে কথাও আমি জানি। সুফিয়া মুখে হাত চেপে বলে উঠল, তাহলে রেণুকাকে কেন তাড়িয়ে দিলেন মা? রেণুকাকে তাড়িয়ে দেয়নি আমি, বরং বলতে পারো আগাম বড় কোনো বিপদে মুখে পড়ার আগেই মুক্ত করে দিয়েছি। ছোট বৌমা যে প্রথম থেকে রেণুকাকে ভালো চোখে দেখতো না তা আমি আগের থেকেই বুঝেছিলাম। রেণুকার বিছানার নিচে চেন রাখার বুদ্ধিটাও সুবর্ণার। ও কি ভাবছো সবটা জেনেও কেন ছোট বৌমাকে কিছু বলিনি, তাই তো? এসব নিয়ে কথা উঠলে হয়তো ছোট বৌমা 7 পাশ বুঝিয়ে নিজের অপরাধ ঢেকে দিত। রেণুকা দায়মুক্ত হয়ে যেত। কিন্তু পরের বার যে সুবর্ণা আরও ঘৃণ্য কোনো পন্থা খুঁজতো না রেণুকাকে সবার চোখে খারাপ বানানোর জন্য, তারই বা কী নিশ্চয়তা ছিল? আমি কখনো চাইনি আমার মেয়ে সবার চোখে খারাপ হয়ে থাকুক। সারা জীবন তো আমি থাকবো না, তখন কি করবে? তার থেকে ভালো সময় থাকতে নিজের জীবনটা নিজেই গড়ে নিক। আমি দেখে যাই একটু, রেণুকা সারা জীবন আমাদের ছায়াতলে থাকলে ওর মাঝে আমি স্পৃহা দেখেছি। রেণুকা আমার মেয়ে, ও ঠিক জীবনযুদ্ধে জয়ী হবে, দেখে নিও। সুফিয়া বিরোধ বদনে শাশুড়ির কথাগুলো নির্বিকার চিত্তে হজম করে খাট থেকে উঠে দাঁড়ালো। তারপর বাইরে বেরিয়ে আসা ধরলে বিছানা বসে থাকা জুলেখা বেগম বলে উঠল, মোল্লাবাড়ির রক্ত এত সহজে হাঁটতে শেখেনি। রেণুকা হারবে না, তুমি টেনশন করো না বড় বউ। সুফিয়া শাশুড়ির কথায় প্রতিউত্তর না দিয়ে নীরবে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আজ 3 দিন হয়ে গেল রেণুকা বাড়ি ছেড়ে চলে আসা। এই 3 দিনে একবারও মুন্সিবাড়ির একটা কাজের লোক ছাড়া অন্যরা কেউ তাদের খোঁজ যে আসেনি। এর মধ্যে মিরাজ আসে, এসে একটু খোঁজ খবর নিয়ে তারপর চলে যায়। রেণুকা মিরাজকে একটা কাজের ব্যবস্থা করে দিতে বলেছে সে, দেখছি বলে রেণুকাকে আশ্বাস দেয়। কিন্তু এভাবে আর কতদিন? রেণুকা এই কয়দিন সব কিছু কেমন জানি বিষাদময় হয়ে উঠছে। ছেলেটা না থাকলে গলায় কলসি বেঁধে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী হয়ে মুক্ত করে দিয়ে যেত সবাইকে। কিন্তু তার মৃত্যু হলে তপুর কী হবে? কে দেখবে তাকে? মা হারা হয় তখন এ দুনিয়া দুয়ার ও দুয়ার সবার লাথিচাটা খেয়ে বেড়াবে। এসব ভেবে তার আর মরতে ইচ্ছা করে না। শরদাস্তের প্রকৃতি যেন তার নিজের রূপ বদল করার এক অপার খেলায় মেতে উঠছে। বিকেলে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর সারাটা দিনের গুমোট ভাবটা কেটে গিয়ে এখন ঝিরঝিরে হিমেল বাতাস বইছে। বাতাসে মৃদু ছন্দে মেতে উঠছে কোমর জল পর্যন্ত নদীর চারপাশ। ঝকঝকে আকাশের বুকে অজস্র নক্ষত্র মেলা বসেছে। দেখে মনে হচ্ছে ধুধু প্রান্তর বুকে কেউ সয়েসে মুক্তদানা ছড়িয়ে রেখেছে। ছোট ছোট মেঘপুঞ্জ দলগুলো যেন সেই মুক্তদানাগুলো ধরে ফেলার প্রয়াস ছুটে বেড়াচ্ছে। আজও আকাশে জ্যোৎস্না ফুটেছে। নদীর পানিতে জ্যোৎস্নার আলো পড়ে চিকমিক করছে। রেণুকা নদীর পাড়ে একটা উঁচু টিভিতে বসে আছে একাগ্রচিত্তে। এক তার এক মুহূর্ত রবীন্দ্রনাথের একটা কবিতা কয়েকটা লাইন বলতে ইচ্ছা করছে। আমরা বেঁধেছি কাশের গুচ্ছ। এখানে আসার পর থেকে রেণুকার এই জায়গাটা ভীষণ প্রিয় হয়ে উঠছে। পুরো গ্রাম যখন গভীর ঘুমে তার নিজস্বতা ভুলে গিয়ে রাতের কাছে ধরা দিয়ে নিশ্চুপ হয়ে পড়ে,
কুঁড়ে ঘরটায় বৃদ্ধা আর তপু গভীর ঘুমের তলে ডুবে যায়। রেণুকা তখন চুপিসারে এইখানটা এসে কিছুক্ষণ বসে থাকে। তারপর কতক্ষণ নিজের মনের সাথে নদীর সাথে এক মনে কথা বলে মনটা একটু হালকা করার বৃথা চেষ্টা করে, তারপর ঘুমোতে যায়। আজকে যেন রেণুকার মনটা বেশি রকমের অশান্ত হয়ে আছে। বারবার ইচ্ছে করছে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে একটু কাঁদতে, মুন্সি বাড়িতে গিয়ে বাবার কাছে ব্যাকুলভাবে তার পায়ের কাছে পড়ে একটু ঠাঁই দেওয়ার জন্য আকুতি করতে। তাছাড়া যে এই অসহায় মা ছেলের আর কেউ নেই। কিন্তু পাছে যদি আবারও বাবা তাকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দেয়, তখন তখন কি আর দুই পায়ে ভর দিয়ে ফিরে আসার মতো শক্তিটুকু তার থাকবে? সাহসে কুলিয়ে উঠছে না রেণুকার। কিন্তু এভাবে আর কতদিন? মিরাজ আর কতদিন দেখবে তাদের? তার নিজেরও তো সংসার আছে। আগামীকাল মিরাজ আসলে তাকে বলে কয়ে যেভাবেই হোক একটা কাজের বন্দোবস্ত করে নিতে হবে। হ্যাঁ গো মেয়ে, আর কতক্ষণ নদীর পাড়ে বসে থাকবি? ঠান্ডা বাতাসে জ্বর ঠান্ডা লাগলেই তো তখন উঠে আয় এখন। ঘর থেকে ভেসে আসা বৃদ্ধাস্বরে রেণুকার ভাবনার ছেদ পড়ল। রেণুকা চটক ফিরে একপাশে তাকালো। আসলেও তো বেশ রাত হয়েছে। আশেপাশটা নিস্তব্ধতা যেন আগের চেয়ে আরও বেশি গাঢ় হয়েছে। রেণুকা চাঁদের আলোয় পথ চিনে আবার ঘরে ফিরল। মেঝের উপর তপু অঘরে ঘুমাচ্ছে। আগামীকাল থেকে ছেলেটার ঘুমটা একটু বেশি গাঢ় হয়েছে বলে মনে হচ্ছে। একদিক থেকে ঘুম গাঢ় হয় রেণুকার লাভই হয়েছে। অন্তত ছেলের নিষ্পাপ মুখে অনাদরের ছাপটুকু তো আর দেখতে হচ্ছে না। জেগে থাকলে একটু পরপর নানির কথা, মামির কথা, ওর সঙ্গে খেলার সঙ্গে দীপুর কথা জানতে চেয়ে রেণুকার মাথা খাচ্ছে। তপুকে ঠিকমতো শুইয়ে দিয়ে তারপর দাওয়ায় জ্বলতে থাকা হ্যারিকেনের আলোয় তেজ কমিয়ে তপুর পাশে শুয়ে পড়ল রেণুকা। পরদিন সকালে মিরাজ আসলে রেণুকা মিরাজকে তার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বললে মিরাজ বলল, গ্রামে আর কি এমন কাজ করবা? রেণুকা তার হাতের অনামিকায় পড়ে থাকা স্বর্ণের আংটিটার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, মিরাজ ভাই, আমার এই আংটিটা কোনো স্বর্ণকারকে একটাবার দেখাতে পারবেন? বিক্রি করলে যা টাকা হয় তা দিয়ে না হয় একটা সেলাই মেশিন কিনে বাকি টাকাটা অন্য কাজে ব্যবহার করতাম। এভাবে আর কতদিন? ছোট্ট ওইটুকুন ঘরে ভিতরে তিনটা মানুষ, ফুপুর মুখে না বললে আমরা মা ছেলে যে ওনাকে একটু বিপাকে ফেলে দিয়েছি তা আর বলা রাখে না। আপনি একটু দেখেন না। সেলাই মেশিন না হয় কিনলে, কিন্তু সেটা তো অনেক সময় সাপেক্ষ। এইখানে তুমি কাপড় নেওয়ার লোক পাবে কিভাবে? নতুন দর্জির কাছে এভাবে হুট করে কেউ কাপড় বানাতে আসবে? আংটিটা বরং তোমার কাছে থাক, আমি অন্য কোনো উপায় দেখে খুঁজে পাই কি না। মিরাজ ভুল কিছু বলেনি। এক গাদা টাকা খরচ করে সেলাই মেশিন কেনার পর যদি কোনো লোকই না পাওয়া যায়, তখন তো আরেক বিপদ। প্রতিযোগিতার বাজারে এই গুলশান নদীর পাড়ে কয়জনই বা আসবে তার কাছে কাপড় সেলাইয়ের জন্য? এসব ভেবে রেণুকা আর জোর করল না। এরপর কেটে গিয়েছে আরও 2 দিন। এর মাঝে মিরাজ আরেকবার এসেছিল সদাই দেওয়ার জন্য। দুঃখের দিনে যেখানে আপন মানুষগুলো এক এক করে মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে একজন মানুষ তাদেরকে আগলে রেখেছে। কিন্তু আগলে নিলেই বা কি? এইভাবে আর কতদিন? মানুষটাকে তারা বড্ড বিপদে ফেলে দিছে। না পারছে বন্ধুত্বের দাবি ফেরাতে, আর না পারছে তাদেরকে একাকী ছেড়ে দিতে। এক সপ্তাহের মাথায় মুন্সিবাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে কাজের মেয়েটাকে সঙ্গে করে ভরতপুরে রেণুকার সাথে দেখা করতে এলেন মুন্সিবাড়ি গিন্নি জামেলা বিবি। রেণুকা তখন দাওয়ায় বসেছিল তপুকে নিয়ে। শাশুড়িকে দেখতে পেয়ে রেণুকার মনে ক্ষীণ আশার প্রদীপ জ্বলে উঠল। ভাবল এবার বুঝি তার শ্বশুরের অভিমান ভাঙল। তাই হয়তো সব অভিমান ভুলে গিয়ে মাকে দিয়ে ছেলের বউ আর নাতিকে আনতে পাঠিয়েছেন। জামেলা বিবিকে দেখতে পেয়ে রেণুকা দাওয়া থেকে উঠে দাঁড়ালেন। জামেলা বিবি দাওয়ার কাছে এসে দাঁড়িয়ে তাদের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন কিছুক্ষণ। এই কয়দিনে মেঘটার মুখখানা একেবারে কালো ঝুল হয়ে গেছে। চোখের নিচে কালো পর্দার আস্তরণ পড়ছে। রেণুকার এহেন অবস্থা দেখে জামেলা বিবি দুঃখে কষ্টে কেঁদে ফেলেন। শাশুড়িমা যে তার সামনে এভাবে হুট করে কেঁদে ফেলবেন তা রেণুকা ভাবেনি। তাকে কাঁদতে দেখে রেণুকা খানিকটা অপ্রস্তুত স্বরে বলে উঠল, মা, কাঁদছেন কেন? আমি ঠিক আছি। এই যে আপনি এসেছেন, এখন আমার সব দুঃখ কষ্ট বানের জলের মতো ধুয়ে নিগড়ে বেরিয়ে যাবে। জামেলা বিবি কিছুক্ষণ চুপচাপ থাকার পর রেণুকার হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, মারে, আমি যে বড়ই অপারগ অসহায়। নিজের ছেলেটাকে তো ধরে রাখতে পারিনি। এখন তার একমাত্র উত্তরাধিকারী আর বউটাকে চোখের সামনে এভাবে অনাদরে থাকতে দেখেও কিছু করতে পারছি না। এর চেয়ে মরে বোধহয় হয় আমার যাওয়াটা ঢের সুখে ছিল। রেণুকা ঠোঁট কেটে বলল, কি বলেন মা ওসব? আপনি এখনো 100 বছর বাঁচবেন। বাবার অভিমান হওয়াটা স্বাভাবিক। তপুর বাবা মারার 1 সপ্তাহ হতে না হতে আমি সবার মনে দুঃখ দিয়ে ভাই আর মায়ের হাত ধরে বাবার কথা অমতে চলে গিয়েছিলাম। হয়তো বাবা এখনো সেসব ভুলতে পারেনি। এখানে তো আপনার কোনো দোষ নেই মা।
তোমার শ্বশুরকে কত করে বললাম, কত আকুতি মিনতি করলাম, কিন্তু তার পাষাণ হৃদয় কোনোভাবে নরম হলো না। মোবারকের হঠাৎ মৃত্যু তোমার শ্বশুর এখনও ঠিকভাবে মেনে নিতে পারেনি। সে ধারণা নিয়েছে তোমার কারণে তার মৃত্যু হয়েছে। সেদিন যদি তোমার জোড়াজুড়িতে বর্ষা মাথায় বার না হতো, তাহলে হয়তো এসব কিছুই দেখতে হতো না। কিন্তু বিধির লিখন খণ্ডানো কারো সাধ্যি কি কোনো মানুষের আছে? এ কথা তাকে কে বোঝাবে? সেদিন সেই কথা ধরে বসে আছে এখনো। কিন্তু তুমি চিন্তা করো না বৌমা, আমি আছি তো। তোমাদের কিছু একটা না করে দিয়ে আমি ক্ষান্ত হব না। যতদিন কিছু না কিছু হচ্ছে ততদিন আমি কাদের হাত ধরে যখন যা লাগবে গোপনে সব পাঠিয়ে দেবো। তারপর আমার নাতিটাকে কষ্ট দিও না বৌমা। ওর দিকে চাইলে যে কষ্টে বুকটা ফেটে যায় আমার। জামেলা বিউটির কথাগুলো শুনে রেণুকার মনে জ্বলে ওঠা ক্ষীণ আশার আলোটা যেন দমকা হয়ে ঝাপটা লেগে নিভে গেল আবার। তার মানে আর কোনো আশাই রইল না ও বাড়ি ফিরে যাওয়ার। জামেলা বিবি আরও কতক্ষণ নদীর পাড়ে সেই ছোট্ট ঘরটাতে বসে বসে রেণুকার সাথে তপুর সাথে সময় কাটালো। তপুকে কোলে বসে আদর করলো। তারপর ফেরার সময় তপুকে বুকে নিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলে বলল, তোর দিদাকে মাফ করে দিস দাদু ভাই। তোদের জন্য দূর থেকে দোয়া করা ছাড়া কিছুই করতে পারলাম না আমি। নাতিকে বুকে নিয়ে বেশ কিছুক্ষণ কেঁদে কেটে নিজের বুকের চাপা যন্ত্রণাগুলো নেগড়ে বের করে দেওয়ার বৃথা চেষ্টা করে একটা সময় ফিরে গেল জামেলা বিবি। দুদিন পর এক বিকেলে মিরাজ হন্তদন্ত হয়ে রেণুকার কাছে শুতে এলেন। রেণুকা তখন রাতের খাবার প্রস্তুত করছিল পাকঘরে বসে বসে। দাওয়ায় বৃদ্ধা ফুফু তপুকে নিয়ে খেলছিল। মিরাজের হাঁকডাক শুনে রেণুকা পাকঘর থেকে বেরিয়ে এসে মিরাজকে জানালো, রেণুকা তোমার জন্য একটা কাজের সন্ধান পাইছি। রেণুকা কী কাজ জানতে চাইলে মিরাজ এবার হাসি মুখে জানালো, তুমি তো বেশটুকু লেখাপড়া করছো, স্কুলে ছোট ছোট বাচ্চাদের পড়াতে পারবে না? তা পারবো, কিন্তু আবার কিন্তু কিন্তু কি? আমাদের এলাকার বাচ্চাদের যে ব্যাক স্কুলটা আছে, ওখানে যে মেয়েটা বাচ্চাদের পড়াতো, সে নাকি কয়েকদিন ধরে আর আসছে না। তার অবর্তমানে স্কুল চালানোর জন্য আবার নতুন শিক্ষিকার খোঁজ চলছে। আমি তোমার কথা তাদেরকে বলছি, তারা তোমার সাথে কথা বলবে বলছে। আগামীকাল সকালে রেডি থেকো, তোমাকে নিয়ে একটা বার সেখানে যাব। তারপর যদি সব কিছু ভালোই ভালো হয়ে যায়, তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। স্কুল থেকে থাকবার জন্য এক রুমের একটা ঘর দেবে, সেখানে তপুকে নিয়ে উঠে যাবে তখন। মিরাজের কথাগুলো শুনে রেণুকার মনে স্নান হয়ে আশার আলোটা নিপতে নিপতেই যেন জ্বলে উঠল আবার। রেণুকার মুখে হাসি ফুটিয়ে বলল, মিরাজ ভাই, আপনাকে যে কি বলে। মিরাজ রেণুকার মুখের কথা কেড়ে নিয়ে বলে, থাক, এখনই কিছু বলতে হবে না। তুমি বাচ্চা পড়ানোর চাকরিটা পাও আগে, তারপর না হয় একদিন তোমার বাড়িতে গিয়ে এই ভাইটাকে একবেলা ভালো মন্দ রেঁধে খাওয়াবে, কেমন? তাহলেই হবে। মাঝে মাঝে সম্পর্কের মেলবন্ধনের সূত্রটা রেণুকা ঠিক বুঝে উঠতে পারে না। কে আপন, কে পর, পর আর কে আপন থেকে একান্ত নিজের আপনজন হয়ে ওঠে, সেই হিসাবটা বড্ড গরমিল পাকিয়ে ফেলে সে। তার স্বামী বন্ধু চিনতে মোটেও ভুল করেনি। বন্ধুর নামে খাঁটি জোহর খুঁজে নিয়েছিল সে। রেণুকা চোখের জল জমতে দেখে মিরাজ তাড়াহুড়ো করে বলে উঠল, এখন যাই আমি তাহলে, সকাল সকাল রেডি হয়ে থাকো, আমি এসে নিয়ে যাব তোমাকে। কথাগুলো বলে মিরাজ প্রস্থান নিল আবার। পরদিন সকালে প্রাতরাশ সেরে রেণুকা একটা ভালো কাপড় পরে রেডি হয়ে নিল। তারপর খানিকটা বেলা হলে মিরাজ তাকে নিতে এলো। তপু বৃদ্ধার কাছে রেখে মিরাজের সাথে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। মিনিট 20 পর তাদের ভ্যান গাড়ির গন্তব্যে গিয়ে থামলো। মিরাজ ভ্যানের ভাড়া মিটিয়ে দিয়ে রেণুকাকে নিয়ে ভ্যান থেকে নেমে পড়ল। রাস্তার একপাশে দুপাল্লা বিশিষ্ট স্টিলের মস্ত বড় কালো রঙের একটা গেট। গেটের মুখে 50 একটি লোক ভাবলের মুখে দাঁড়িয়েছে। লোকটাকে দেখে রেণুকাকে দাঁড়াতে পারলে মিরাজ তার দিকে এগিয়ে গেল। রেণুকা কেমন জানি অস্বস্তি বোধ করছে, সেই সাথে খানিকটা দুশ্চিন্তা। মনের ভিতরে একটা আশঙ্কায় ঘুরপাক খাচ্ছে, চাকরিটা আবার হবে তো? লোকটার সাথে কিছুক্ষণ কথা বলার পর মিরাজ রেণুকার কাছে বলল, হ্যাঁ, এটাই তাদের অফিস, চলো এখন ভিতরে যাওয়া যাক। কথাগুলো বলে রেণুকাকে সঙ্গে নিয়ে গেটের একটা পাল্লা সামান্য হাট করে ভিতরে প্রবেশ করলো দুজন। সাদা চুনগাম, তার উপর রঙিন টিন বসানো নিরিবিলি আর ছিমছাম কয়েকটা রুমের একটা অফিস। সরু রাস্তার দুপাশে নুড়ি পাথর, তার মাঝে ঝাড় প্লান্ট লাগানো। চারপাশে অসংখ্য ফুল আর শোভাবর্ধনকারী ফুলের গাছে একেবারে ছেয়ে আছে পুরোটা জায়গা জুড়ে। রেণুকা সাদা কালো ব্রিক্স বসানো ডোরাকাটা সরু রাস্তা ধরে মিরাজের পিছু পিছু হাঁটতে হাঁটতে অফিসের বারান্দায় গিয়ে উপস্থিত হলো। বারান্দায় কয়েকটা কাঠের বেঞ্চ পাতা আছে। মিরাজ রেণুকাকে কাঠের বেঞ্চে বসতে বলে ভেতরে গেল। তারপর কয়েক মুহূর্তে ফিরে এসে বলল, রেণুকাকে ডাক দিয়ে বলল, রেণুকা,
ভেতরে তোমাকে ডাকছে, একদম ঘাবড়াবে না, ঠিক আছে? আমি বাইরে আছি, কোনো সমস্যা হলে ডাক দিও। রেণুকা বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে মিরাজের দেখানো ঘরটার দিকে ধরা পায়ে এগিয়ে গিয়ে দোরগোড়া সামনে দাঁড়াতে ভেতর থেকে গম্ভীর পুরুষালী একটা কণ্ঠস্বর তাকে ভিতরে আসার অনুমতি দিলে রেণুকা সশস্ত্র ভরে ভিতরে ঢুকে লোকটার সামনে চেয়ারে গিয়ে বসলো। এবার মাথার উপর বনবন করে ফ্যান ঘুরছে। দীর্ঘদিন পর আবার কৃত্রিম বাতাসের স্পর্শে এসে খানিকটা স্বস্তি ফিরে এলো রেণুকা। আপনার নাম কি? ভদ্রলোকের প্রশ্নে উত্তর করলেন রেণুকা। নুসাইবা খানম রেণুকা। ভদ্রলোক রেণুকার বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়ার পর এক পর্যায়ে রেণুকাকে বলল, আমাদের স্কুলটা বেসরকারি। আমরা গ্রামের ছোট ছোট অসহায় বাচ্চাদের বিনা অর্থে প্রশিক্ষণ দেওয়ার জন্য ছোট পরিসরে স্কুলটা দিয়েছি। আগের জন কোনো কারণ ছাড়াই চাকরিটা ছেড়ে দেওয়াতে আপনাকে নিয়োগ দিচ্ছি আমরা। আপনাকে দৈনিক 4 ঘন্টা করে সময় দিতে হবে। বাচ্চাদের বাংলা, ইংরেজি আর অঙ্ক পড়াতে হবে। বিনিময়ে আপনাকে মাসোয়ারা হিসেবে 7,000 টাকা বেতন সহ থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। আপনি কি রাজি? কুড়ে ঘরে খেজুর পাতার বিছানায় শুয়ে শুয়ে এই কয়টা দিন রেণুকার পিঠ জুড়ে ডোরাকাটা বাঘের মতো ছোপ ছোপ পড়ে গিয়েছিল। মুমূর্ষু অবস্থায় দিন পার করার চাইতে এখানটায় বা মন্দকির। রেণুকা মাথা নাড়িয়ে সম্মতি নিয়ে লোকটার প্রস্তাবে রাজি হয়ে গেল। ভদ্রলোক বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে আপনি বাচ্চাদের ক্লাস নেওয়া শুরু করবেন। আমরা কয়েকদিন আপনাকে পর্যবেক্ষণে রাখি, তারপর না হয় পাকাপাকিভাবে নিয়োগ দিব আপনাকে। ভদ্রলোকের সাথে বিদায় নিয়ে রেণুকা ঘর থেকে বেরিয়ে আসতে বাইরে থেকে থাকা মিরাজ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করলো, কি বললো ওরা? চাকরিটা হয়েছে? আপাতত কয়েকদিন ক্লাস করি, ওরা পর্যবেক্ষণে রাখবে। পরে যদি আমাকে তাদের যথোপযুক্ত মনে হয় তখন নিয়োগ দেবে। কথাগুলো শুনে মিরাজ যে খানিকটা আশাহত হলো তা তার বিষণ্ণ মুখের ভাবমূর্তি দেখে বুঝে নিল রেণুকা। অফিস থেকে বেরিয়ে রেণুকার সাথে করে আবার ফুপুর কাছে রেখে গেল মিরাজ। সূর্য তখন মাথার উপর প্রখর রৌদ্রে রেণুকার গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই লম্বা সময়ের ভিতরে দুজনে কেউ কোনো কিছু মুখে তোলেনি। বিদ্যা তখন তপুকে দাওয়ায় বসিয়ে রেখে শাক পাতা বানাচ্ছিল। রেণুকা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে তপুকে খাওয়ানোর পাশাপাশি নিজেও অল্প কিছু মুখে দিল। পরদিন সকালে রেণুকা সকাল সকাল রান্না শেষ করে তারপর নিজের স্কুলের জন্য তৈরি হয়ে নিল। তারপর তপুকে বৃদ্ধার কাছে রেখে নিজের কর্মজীবনে সূচনায় পা বাড়ালো। স্কুলে প্রথম দিন রেণুকার বেশ কাটলো। বাচ্চাগুলো একটু দুষ্টুমি করে ঠিকই, কিন্তু রেণুকার মাতৃত্বের কাছে সেসব দুষ্টুমিগুলো খুব একটা পীড়া মনে হলো না। ছোট ছোট বাচ্চাদের নিষ্পাপ মুখ আর তাদের নিরলস অহেতুক আবদারগুলো মেটানোর সময় রেণুকার মাঝে একটা অন্যরকম অনুভূতি খেলে বেড়াচ্ছিল। এভাবে কর্মজীবনে 10 দিন অতিক্রম হওয়ার পর একদিন অফিস থেকে খবর মারফত তার চাকরির পাকাপোক্ত নোটিশ জানিয়ে দেওয়া হলো রেণুকাকে। দুপুরে একটা লোক এসে রেণুকা থাকার ব্যবস্থা সহ একটা হলুদ খাম দিয়ে গেল। রেণুকা খামটা খুলে দেখলো তার ভিতরে কিছু টাকা আছে। টাকাগুলো যা তার বেতন তা আর বুঝতে বাকি রইল না। খামের ভিতর তার প্রথম উপার্জনের টাকাগুলো দেখে রেণুকার চোখ জোড়া খুশিতে চকচক করছে। রেণুকার খুশি তখন দেখবার মতো। জীবনে এই প্রথমবারের মতো সে নিজের যোগ্যতায় কোনো কিছু অর্জন করছে। এ যেন বিশ্বজয়ের থেকে কোনো কিছু কম নয়। রেণুকা সেদিন স্কুল থেকে ফেরার সময় গঞ্জ থেকে মিষ্টির দোকান থেকে কেজি খানেক মিষ্টি সহ খানিকটা মাংস কিনে নিল। তারপর বাড়ি পৌঁছে খুশির সংবাদটা জানিয়ে বৃদ্ধা ফুপু আর তপুকে মিষ্টিমুখ করালো। দুপুরের পর এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ঝলমলে নির্মল পরিষ্কার আকাশগুলো গুড়ি গুড়ি মেঘগুলো দল বেঁধে ছুটে বেড়াচ্ছে। নদীর তীরে বেলগাছ থেকে একমনে ঘুঘু ডেকে চলছে। এ যেন কোনো এক চিত্রকারের ক্যানভাসের তুলির আঁচড়ে আঁকা কোনো প্রতিচ্ছবি জীবন্ত হয়ে সচক্ষে ধরা দিয়েছে। বিকাল থেকে পাকঘরে শশাব্যস্ত রেণুকা। আজ অনেকদিন পর নদীর পাড়ে পাকঘর থেকে মুহুমুহু মাংসের ঘ্রাণে মোহিত হয়ে উঠছে চারপাশটা। রেণুকা নিজের হাতে অতি সযত্নে দুপুরবেলা গঞ্জ থেকে কিনে আনা খাসির মাংসটুকু রান্না করছে। মিরাজকে আজকে রাতে নৈশভোজের দাওয়াত করল রেণুকা। সূর্যের আলোয় খানিকটা ফিকে হয়ে আসার পর সারাটা দিন কাজ মিটিয়ে মিরাজ গিয়ে উপস্থিত হলো বৃদ্ধা ফুপুর ঘরখানায়। মিরাজকে আসতে দেখে পাকঘর থেকে শশব্যস্ত রেণুকা বেরিয়ে এসে তার চাকরির পাকাপোক্ত খবরটা শুনিয়ে মিষ্টিমুখ করালো তাকে। দাওয়ায় লম্বা করে খেজুর পাতার পটি বিছানো হয়েছে। তার চাঁদের আলোতে 3জন মানুষ পাশাপাশি মুখোমুখি হয়ে বসে আছে। তপু রেণুকার কোলে বসে আছে। তাকে আজ ভীষণ খুশি দেখাচ্ছে। তার ভুবন ভোলানো খলখলানি হাসির শব্দে বেশি করে মাতিয়ে তুলছে ছোট্ট পরিসরে আয়োজনটিকে। আজ অনেকদিন পর কুড়িঘরটা উৎসবের গন্ধে এরকম মুখরিত হয়ে উঠছে চারপাশ। রাত খানিকটা গড়িয়ে এলে নানান গল্পগুজব সবাই মিলে রাতের আহার সেরে নিল। গল্পের একচরে রেণুকা বলল, মিরাজ ভাই, আগামীকাল দুপুরের পর আমরা চলে যাব। আপনি একটাবার আসতে পারবেন?
হ্যাঁ, পারবো না কেন? অবশ্যই পারবো। শেষমেশ যে তুমি কিছু একটা করতে পেরেছো এটা ভেবে আমার খুশি খুশি লাগছে। এখন আর কারো উপর নির্ভর করে চলতে হবে না তোমায়। কিছুক্ষণ কথাবার্তা কাটার পর মিরাজের চলে যাওয়ার সময় হয়ে এলে রেণুকা আকস্মিক একটা কাণ্ড ঘটিয়ে বসলো। রেণুকার এই কাণ্ডের জন্য মিরাজ মোটেও প্রস্তুত ছিল না। বন্ধুত্বের দাবি নিয়ে মিরাজ রেণুকার কাছে যা করেছে তার ঋণ কোনো কালে মেটবার সাধ্য হবে না রেণুকার। মানুষ সারা জীবন তার সম্মানের ঊর্ধ্বে থাকবে। শ্রদ্ধায় মিরাজের প্রতি রেণুকার মাথা খানিকটা নুইয়ে এলো। মিরাজের সাথে কথা বলার এক পর্যায়ে রেণুকা হঠাৎ করে মিরাজের পায়ের ধুলো নেওয়ার জন্য নত হতে গিয়ে মিরাজ হকচকিয়ে সরে দাঁড়ালো দেখে রেণুকা বলে উঠল, মিরাজ ভাই, আজকে অন্তত আমাকে এই কাজটা করে দিন। এটা একমাত্র আপনার প্রাপ্য। সেদিন আপন মানুষগুলো যখন সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন আপনি একমাত্র ঢাল হয়ে এসে দাঁড়িয়েছিলেন। এখন পর্যন্ত নিরলসভাবে এই দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। যে মানুষটা আমাদের জন্য নিঃস্বার্থভাবে এত কিছু করছে তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ অন্তত এইটুকু করতে দিন আমাকে। খানিকটা বিব্রত বোধকর পরিস্থিতিতে পড়ে গেল মিরাজ। রেণুকা কাঁধ নিচু করার আগে তার হাত দুটো ধরে ফেলল মিরাজ। তারপর বলল, যা করার সবটা উপরওয়ালা করেছেন, আমি তো শুধু একটা মাধ্যম ছিলাম। মাথা নত করলে তার কাছে। মোবারক আমার জন্য যা করে গিয়েছে সেই তুলনায় তো আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। সে তো শুধু আমার বন্ধু ছিল না, আমার ভাই ছিল। আর আজ যদি তার অবর্তমানে তার বউ বাচ্চা দুদিনে তাদের পাশে দাঁড়াতে না পারলে যে বড্ড বন্ধুত্বের বেইমানি করা হবে। রেণুকার মনের ভিতরে অনিরুদ্ধ চাপা আর্তনাদ পড়তে নিগড়ে বের হয়ে আসতে চাইলে বুক ফেটে মাটিতে হাঁটু মুড়ে বসে দুফোঁটা চোখের অশ্রু ছেড়ে দিল সে। একজন অসহায় দুর্দশাগ্রস্ত নারীর কান্নার শব্দে নদীর পাড়টা হঠাৎ করে আবার ভারী হয়ে উঠল। মিরাজ কী করবে কিছু বুঝে উঠতে না পেরে রেণুকার মাথায় হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল নিশ্চল পাথরের মতো। রাতে মিরাজ চলে যাওয়ার পর বৃদ্ধা আর তপু ঘুমিয়ে গেলে রোজকার মতো আজও নিঃশব্দে নদীর পাড়ের উঁচু ঢিবিটার উপরে গিয়ে বসলো। তারপর কিছুক্ষণ এক মনে চুপচাপ বসে থাকার পর মুখে তুলে রাতের আবছা অন্ধকারে নদীর চারপাশটাকে দেখলো একবার। এই কয়দিনের সব কিছুর উপর কেমন জানি মায়া জন্ম নিয়েছে রেণুকার। আর হয়তো কখনো রাতের বেলা মন খারাপ হলে নদীর পাড়ের এই ঢিপিটার উপরে সে আর বসা হবে না। কখনো হয়তো নদীর তীরের মুক্ত বাতাসে তার মনের অব্যক্ত কথাগুলি ঝেড়ে ফিরে মনটাকে খানিকটা হালকা করা হবে না। তারপর কিছু পাওয়ার আশায় তো কিছু ত্যাগ স্বীকার করতেই হবে। পরদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর রেণুকা সব কিছু গোছগাছ করে নিল। রেণুকা তাদের সঙ্গে করে মিরাজের ফুফুকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। বিদ্যা এই কথা শুনে প্রথমে খানিকটা অমত করলে রেণুকার জোরাজুরিতে একটা সময় রাজি হয়ে গেল। রেণুকার দুঃখের সময় যারা তার পাশে ছিল তাদেরকে সে কখনোই ভুলতে চায় না। মানুষটার থাকার ঘরটুকু হলে কি হবে, মনটা একেবারে দিলদরিয়ার মতো। এই কয়দিনে রেণুকাকে মায়ের মতো আগলে রেখেছিল মানুষটা। আজ রেণুকা সুসময়ে সেসব ভুলে গিয়ে অকৃতজ্ঞতার পরিচয় দিতে চায় না। সন্ধ্যার সময় মিরাজ এলে প্রয়োজনীয়তা সব কিছু ভ্যান গাড়িতে তুলে দিয়ে অপরটাতে রেণুকা, তপু, মিরাজ আর বৃদ্ধা চারজনে চেপে বসলো। তারপর ফিকে হয়ে আসা দিনের আলোতে শেষবারের মতো একটাবার পিছন ফিরে তাকিয়ে রওনা দিল নতুন ঠিকানার উদ্দেশ্যে। স্কুল লাগোয়া ছোট্ট 2 রুমের একটা বাড়ি, বেশ নিরিবিলি আর ছিমছাম। রেণুকা আগে যে এই মেয়েটা এই বাড়িতে থাকতো সে তার ব্যবহৃত বেশ কিছু আসবাবপত্র রেখে গেছে। একটা ছোট সাইজের চৌকি, একটা আলনা, একটা প্লাস্টিকের চেয়ার আর কিছু থালা বাসন। মিরাজ ভ্যান থেকে এক এক করে সব কিছু নামিয়ে দিয়ে ফিরতি ভ্যানে চেপে আবার ফেরার জন্য রওনা দিল। রেণুকা সেদিন আর জিনিসপত্র হাতে লাগালো না। ক্লান্ত শরীরে ইচ্ছে হলো না তার। ঘরের বাইরে সব কিছু ফেলে ফুপুকে চৌকিতে শুয়ে দিয়ে তার উপর তপুকে দিয়ে মেঝের উপর কাঁথা বিছিয়ে শুয়ে পড়ল। তবু ঘুম এলো না সহজে। রেণুকা শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে। তার অবচেতন মন ঘরের দেওয়াল ভেদ করে আসা চাঁদের আলোটা খুঁজে চলছে এক মনে। ঘুমের আগ মুহূর্তে চাঁদের সাথে দেখা করাটাও যেন রেণুকার একরকম নেশা হয়ে গেছে। রেণুকা তপুকে বালিশে গুইজে শুইয়ে দিয়ে নিঃশব্দে উঠে জানলার মুখে দাঁড়ালো। তারপর গলা বাড়িয়ে আকাশটা দেখার চেষ্টা করলো। কৃষ্ণপক্ষ শুরু হতে চাঁদটা কেমন ছোট হতে আরম্ভ করছে। আগের মতো জ্যোৎস্না গা ভাসানো সেই জৌলুস নেই আর। প্রাকৃতিকেও অদ্ভুত নিয়ম। এই কদিন নদীর সাথে ঘাসের উঁচু ডিভিটার সাথে রেণুকার অদৃশ্য একটা বন্ধন তৈরি হয়ে গেছিল। আজ সেগুলো ছেড়ে ছুড়ে আসার পর কেমন জানি হাই হাপিত্তাস লাগছে। তাই এই সময়তে রেণুকা রোজ কিছু সময় নদীর পাড়ে ঢিবিটার উপর বসে বসে এক মনে কত কথাই বলতো। অথচ এক রাতের ব্যবধানে সে অন্য কোথাও। পরদিন স্কুল শেষ হওয়ার পর গঞ্জ গিয়ে তাদের মা ছেলের জন্য ছোট্ট কাপের একটা চৌকি কিনে আনলো রেণুকা। তারপর তপুকে ফুপুর কাছে দিয়ে বাইরে রাখা সব কিছু এক এক করে ঘরে তুলে বাসযোগ্য করে তুলল ঘর দুটোকে। সেদিন রাত্রে চাকরির সংবাদ
আর নতুন বাড়ি ওঠার বিশদ জানিয়ে দুখানা পত্র লিখল রেণুকা। একটা তার মায়ের কাছে, অপরটা তার শ্বশুরের কাছে। পত্র দুটো পরদিন মুন্সি বাড়ির কাদের চাচা রেণুকার খবরাখবর নিতে চাইলে তার হাতে দিয়ে বলল, চাচা, এই কাগজ দুটো একটি শাশুড়িকে আর একটা যেভাবে হোক মোল্লা বাড়িতে আমার মায়ের নিকট পৌঁছে দিতে পারবেন? পারবেন না? কাদের মেয়েতে দায়িত্বশীল মানুষ, মুন্সিবাড়ির পুরনো লোক, গরিবের আজ্ঞা সবসময় পালন পেতে যথাযথ পালন করার চেষ্টা করে। মাথা নাড়িয়ে সম্মতি জানালো, পারবো। দিনের এক প্রহরে স্কুলে ছোট ছোট বাচ্চাদের পাঠদান, তারপর বাড়ি ফিরে বাকি সময় টুকটাক সাংসারিক কাজে পাশাপাশি তপুকে সামলানো, এই হলো রেণুকার দৈনন্দিন রুটিন। ছোট্ট পরিসরে আনন্দ দুঃখ সব কিছু মিলে বেশ কেটে যাচ্ছে রেণুকার। তবে দিনের বেলায় এসবের ভিতরে ডুবিয়ে রাখলেও রাত নামার সঙ্গে সঙ্গে রেণুকার একাকিত্ব মাথা চাড়া দিয়ে ওঠে। তখন নিজের উপর বিষাদের চাদরখানা উন্মুক্ত হয়ে গিয়ে মনটা চরম ব্যগ্র হয়ে ছটপট করতে থাকে। স্বামীর কথা, মায়ের কথা এক এক করে মনে পড়ে ভিতরটাকে আরও গভীরভাবে বিষিয়ে তোলে। শরতের আগমন, গাছপালাগুলো কেমন যেন নিষ্ক্রিয় হয়ে পড়ছিল, পাতাগুলো ঝরে গিয়ে প্রতিটা গাছ মরার মতো সৌন্দর্য ছেড়ে উন্মুক্ত হয়ে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়েছে। এই জন্য প্রকৃতিকে সাথে আবহাওয়া এক নির্মম মৌনযুদ্ধ। রোদ রৌদ্রজল পরিবেশ, সূর্যের আলোয় সব কিছু ঝলমল। মৃদু বাতাসে খসে পড়া শুকনো পাতাগুলো লাগামহীনভাবে ছুটে বেড়াচ্ছে। শুকনো পাতায় মোড়ানো রাস্তা দিয়ে বাজারের ব্যাগ হাতে তপ্ত দুপুরে একার্ত ঘামার্ত অবস্থায় বাড়ি ফিরছে রেণুকা। রেণুকার বাড়ি থেকে স্কুলের দূরত্ব খুব একটা বেশি নয়, মিনিট পাঁচেকের পায়ে হাঁটার পথ। তবে বাজারটা একটু দূরে। সপ্তাহে দুটো দিন হাট বসে, শনি আর বুধ। আজকে বুধবার ছিল, তাই স্কুল শেষ করার পর সংসারে কিছু কেনাকাটা করতে হাটে গিয়েছিল রেণুকা। প্রখর রৌদ্রের কপালটা পুড়ে যাচ্ছে তার, কোথাও একটু ছায়া মেলা ভার। রেণুকা টান পায়ে বাড়ি ফেরার তাড়া নিয়ে বাজারের ব্যাগ হাতে হেঁটে চলছে, কিন্তু হঠাৎ করে এই প্রখর রৌদ্র তার হাঁটার গতি মন্থর হয়ে গেল খানিকটা। রেণুকা দেখলো এই ভর দুপুরে শুনশান জনমানবহীন রাস্তাটায় বিপরীত মেরু হতে ছাতা মাথায় এক পৌর ব্যক্তি এগিয়ে আসছে। মানুষটাকে রেণুকা চেনে, মুন্সিবাড়ির কর্তা, রেণুকার প্রাণপ্রিয় স্বামীর বাবা জালাল মুন্সি। ভদ্রলোককে দেখে রেণুকার হেঁটে চলার গতি ক্রমশ স্থির হয়ে আসলো। ইচ্ছে হলো কাছাকাছি হতেই একটাবার সালাম দিয়ে মানুষটার সাথে কথা বলার। ছাতা মাথায় মানুষটা এবার রেণুকার একেবারে কাছাকাছি চলে আসায় রেণুকার শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল। সব কিছু ভুলে পরম সাহস ভক্তি ভরে মানুষটাকে সালাম দিল রেণুকা, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া মিলল না। কোনো রকম মুক্তি ব্যয় নাকা আগন্তুকের মতো পাশ কাটিয়ে বেরিয়ে গেল মানুষটা, যেন রেণুকাকে চেনেই না। কোনোদিন তাদের দেখা হয়নি। রেণুকার মনের ভিতরে বিষাদে ভরে উঠল। সে এমন কোনো ভুলের জন্য শাস্তি পাচ্ছে যে ভুলটা সে করেনি। মুখ থেকে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তোমার বোন নাকি কোথাকার একটা স্কুলে শিক্ষিকা হয়েছে শুনলাম। এখন থেকে ছেলেপুলে পড়িয়ে পেট চালাবে। সারাদিন ব্যস্ততা শেষ করে ঘরে ফিরে কাপড় ছাড়ছিল রশিদ। হঠাৎ করে সুবর্ণার মুখে কথাগুলো শুনে তার দিকে ঘুরে তাকে বলে, কে তোমাকে বলল? কে আবার? তোমার মাকে পত্র পাঠিয়েছে। চলে গিয়ে পিছু ছাড়েনি। কি নির্লজ্জ মেরে বাবা! যে মেয়ে সবার সামনে থাপ্পড় মেরে ঘর থেকে বার করে দিল, মাস না পেরোতে সেই মাকে চিঠি লিখে নিজের কাহিনী শোনাচ্ছে। আমি তাহলে কথা বলা দূরের কথা, ছায়া পর্যন্ত দেখতাম না। অবশ্যই এসবের পেছনে আবার অন্য কিছু আছে কি না তাই বা কি কে জানে। হয়তো এসব শুনিয়ে মায়ের মন গলানোর চেষ্টা। রশিদ গা থেকে জামাটা খুলে রেখে সুবর্ণার সামনে এসে দাঁড়ালো, তারপর চোখে চোখ রেখে বলল, তাতে তোমার সমস্যাটা কি? তাহলে এসব বলছে কেন? সে বাচ্চা পড়িয়ে তো খারাপ কিছু করছে না। আর তাছাড়া অন্যের উপর নির্ভর করে না খেয়ে যে নিজে একটা করতে পেরেছে, সেটাই বা কম কিসে? হ্যাঁ, তুমি তো বলবা শেষমেশ কিনা মোল্লাবাড়ির মেয়ে মুন্সিবাড়ির বউ অবশেষে বাচ্চা পড়িয়ে পেট চালাচ্ছে। তোমার সমস্যাটা ঠিক কোনখানে বলো তো? আমার আবার কি সমস্যা? এই যে কারো সুখ তোমার সহ্য হয় না, এটা কি সমস্যা নয়? রেণুকা বাড়ি থেকে চলে গিয়ে কি করছে না করছে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তার চাকরি হয়েছে, খুশির খবরটা মাকে জানিয়েছে। এখানে তোমার তো অসুখী হওয়ার মতো কিছু দেখছি না আমি। তোমার নাক ঢোকানোর কি দরকার? আমি নাক ঢুকেছি? এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে? তোমার বোন বাচ্চা পড়িয়ে খাক, ভিক্ষে করে খাক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। একজন চোরের প্রতি আর যাই হোক মিথ্যে লোক দেখানোর সহানুভূতি আমার দ্বারা হবে না। তো তোমাকে সহানুভূতি দেখাতে কে বলছে? কেন পড়ে আছো রেণুকার পিছনে? তোমাদের থেকে তো সরে গিয়েছে মেয়েটা, এখন তো অন্তত তার পিছু নেওয়াটাও ছাড়ো। কি বলতে চাইছো তুমি? আমি আমার বোনের পিছু নিতাম? তোমার বোনের পিছু নিতাম সারাক্ষণ? হ্যাঁ, বেশ করতাম। আমার স্বামী কামাবে খাবে, আর আমি কিছু বলতে পারবো না? স্বামী মরে গেলে কি বাবার বাড়িতে পাকাপোক্তভাবে থেকে যেতে হবে নাকি? আর তোমরা মা ছেলেও বেশ, স্বামী মরার সপ্তাহ না পড়তে বোনটাকে আনার জন্য পাগল হয়ে উঠলে। শেষমেশ কী হলো? রেণুকার শ্বশুর উল্টো বুঝে বরাবরের জন্য পাঠিয়ে দিয়ে হাত ঝেড়ে নিল। এই তো
যখন ভাবো তাহলে তোমার বড় ভাবিকে কেন পাঠিয়ে দাওনি? নিজের স্বামীর কষ্টের টাকা সাধভূতে আয়েশ করে খাবে, আর আমি বলতে গেলেই দোষ? তোমার বোনকে মুখে যাই বলতাম কখনো কোনো কিছু থেকে বঞ্চিত করেছি আমি? তাই বলে আমার সাথের চেনটা উপরে পড়বে? তুমি নিজেই জানতে ওই চেনটার জন্য আমি কতদিন তোমাকে বলছি অনেক পছন্দের হার ছিল আমার, আর সেই হারটা চুরি করে নিজের খাটের তলায় রেখে দিবে, আর আমি বলতে গেলেই দোষ? রশিদের পরিস্থিতি বেকৌতিক দিক যাচ্ছে ভেবে খানিকটা দমে গিয়ে বলল, ওসব বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। অনেক খিদে পেয়েছে, চলো খেতে দাও। সুবর্ণা ঝাঁঝালো কণ্ঠে বলল, কেন বাদ দেবো? চোরকে চোর বলবো তাতে সমস্যা কি? আমি কাউকে খেতে দিতে পারবো না, যাও গিয়ে বড় ভাবিকে বলো। সারাদিন খেটে খুঁটে আসার পর অন্যজনের হাতে খাবার খাওয়ার কথা শুনে রশিদের খানিকটা রাগ হলো। এবার বলল, তোমার সমস্যাটা কি জানো? তুমি রেণুকাকে চিরকাল তোমার শত্রু ভেবে এসেছো। আমার বোন বাচ্চা পড়িয়ে খাচ্ছে, তাতে তোমার এত সমস্যা হচ্ছে কেন? তোমার চোখের সামনে থেকে তো দূরে চলে গেছে, তাই না? এটাই তো তুমি চাইতে। রেণুকা যে সেদিন তোমার হাতটা চুরি করেনি সেটা আমি ভালো মতোই জানি। সেদিন তোমার মুখে ভুলভাল কথা শুনে রেণুকার উপর ওভাবে রাগ দেখানো আমার মোটেও উচিত হয়নি। তোমার কথা শুনে দুপক্ষের কথাগুলো আগে ঠান্ডা মাথা শোনা, তা না করে এক পক্ষের কথা শুনে নিজের বোনকে সবার সামনে যা ইচ্ছা তাই বলে কথা শুনিয়ে দিয়েছি আমি। অবশ্যই একদিক থেকে ভালো হয়েছে, তোমার মতো ঘরের শত্রু বিভীষণের হাত থেকে তো রেহাই পেয়েছে। জানি না এই ভুলের জন্য রেণুকা কোনোদিন আমায় ক্ষমা করবে কিনা। নিজের কাজে লজ্জা হয় সেদিনের ব্যবহারের জন্য। এত বড় কথাটা বলতে পারলে আমায়? এখন তো দোষ আমার, তাই না? আমি তাহলে মিথ্যে বলেছিলাম সেদিন? তোমার বোন হাত চুরি না করলে কি হাতটা হেঁটে তার পায়ের ঘরে গেছিল? রশিদ চোয়াল শক্ত করে বলল, হাতটা পায়ে হেঁটে না গেল, হাতটা যে কে নিয়েই রেখেছিল সে কথা তুমি জানো সুবর্ণ। আজ এতদিন পর সেসব নিয়ে আর কথা বাড়াতে চাইছি না আমি। রশিদের কথা শুনে সুবর্ণার মনে থাকা তিক্ত প্রতিহিংসার দাবানলটা আরও দাউ দাউ করে জ্বলে উঠল। বেশ তিক্ততা প্রকাশ করে রেণুকার উপর নিজের ক্ষোভ ঝেড়ে ফেলতে চাইল। তারপর দু কথা পরিস্থিতির এবার নিজের মাঝে চির ধরল। ভাই বোনের সম্পর্ক যতই খারাপ হোক না কেন, পাছে এই সম্পর্কের বাইরে কারো হস্তক্ষেপ মোটেও সুফল বয়ে আনে না। রশিদের ক্ষেত্রে তেমনটাই হলো। নিজের বোনের নামে উল্টোপাল্টা কথা শুনে রশিদ রেগেমেগে সুবর্ণার গালে একটা থাপ্পড় মেরে বসল। এবার তাদের রেশারেশি শুধু দাম্পত্য কলহের ভিতর সীমাবদ্ধ রইল না। সুবর্ণার চিৎকার চেঁচামেচি শুনে ততক্ষণে বাড়ির বাকিরা উপস্থিত হয়ে গেছে তাদের ঘরে। সুবর্ণা গালে হাত চেপে ধরে পাথরের মতো নিশ্চল হয়ে গেল, দাঁড়িয়ে রাগে ফুঁসছে ক্রমাগত। বড় বউ সুবর্ণার কাছে গিয়ে সুবর্ণার হাতটা ধরে সুবর্ণা রেগেমেগে সুপ্রিয়ার হাতটা এক ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? একটা চোরের জন্য আমাকে মারলে? আমি এই বাড়িতে আর থাকবো না। আমি এক্ষুনি বাবাকে খবর দেব। জুলেখা বেগম এবার ছেলের কাছ থেকে সুবর্ণার দিকে তাকিয়ে গেলে তাকে শান্ত করার জন্য, কিন্তু সুবর্ণা একরোখা জেদি। সে কোনোভাবেই কারো কথা কর্ণপাত না করে বাবার বাড়িতে খবর পাঠিয়ে দিল। অল্প সময়ের ব্যবধানে সুবর্ণার বাবা আর তার বাবাসহ দুই ভাই এসে উপস্থিত হলো মোল্লা বাড়িতে। সবার মুখে সবটা শুনে নিয়ে সুবর্ণার বাবা সুবর্ণকে বোঝানোর চেষ্টা করলো, কোনো কাজ হলো না। সুবর্ণা কোনোভাবেই আর এ বাড়িতে থাকতে রাজি নয়। সে তার বাপ ভাইয়ের সঙ্গে চলে যাবে। হঠাৎ করে জ্বলে ওঠা আগুনে নতুন করে ঘি ঢেলা আগুনের তেজ বাড়াতে চাইলে আগুনকে তার মতো জ্বলতে দেওয়া বুদ্ধিমানের কাজ। এতে আগুন স্থায়িত্ব অধিকাংশই কমে যায়। সুবর্ণার বাবা জুলেখা বেগমের কাছে সবটা খুলে বললে জুলেখা বেগম আর অমত করল না। কটা দিন গেলে ট্রাক ঠিক পড়ে যাবে একে অপরের, তখন ছেলেকে পাঠিয়ে দিয়ে বৌমাকে আবার নিয়ে আসলেই হবে। এমনটা ভেবে সুবর্ণা সেদিন রাতে তার বাপ ভাইয়ের সঙ্গে পাঠিয়ে দিল জুলেখা। সুবর্ণা দীপুকে সঙ্গে নিয়ে তার ভাইয়ের কাছে চলে যাওয়াতে রশিদের দিকে একরকম ক্ষুদ্র দৃষ্টিতে তাকে দাঁতে কামড় করে মনে বলল, বোনের উপর খুব দরদ উঠছে তাই না? আমিও দেখছি তোমার বোন কয়দিন সুখে থাকতে পারে। চলবে রেণুকা দ্বিতীয় পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।